বিশাল পদ্মায় বুক চিরে এগিয়ে চলছে ছোট্ট এক নৌযান। ছলাৎ ছলাৎ শব্দে তৈরি হয়েছে ভিন্ন এক ছন্দ। ইঞ্জিন নেই, তবুও দুই হাতে বৈঠার জোরে চলছে বেশ দ্রুত। চারপাশে লঞ্চ, স্টিমার আর ট্রলারের ভিড়। তার মধ্যেও এই ছোট্ট নৌযানের অবিরাম ছুটে চলা নজর কাড়ে সবার। কাছে আসতেই দেখা যায় সরু আর সামনের পেছনের সুচালু আকৃতি। ভেতরে বসে আছেন একজন মানুষ। দুই ব্লেডযুক্ত বৈঠা ঘুরিয়ে চালাচ্ছেন এই ছোট্ট জলযানটি। হ্যাঁ, এটি একটি কায়াক। বিশ্বজুড়ে বিনোদন, খেলাধুলা আর ভ্রমণের জন্য এখন কায়াক খুব জনপ্রিয়। এই কায়াকেই ভেসে যাচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। তার সঙ্গেই কথা হলো নদীর বুকে। আমাদের দেশটা একটা নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের কোনো ওয়াটার স্পোর্টস নাই। তো ওয়াটার স্পোর্টসকে প্রমোট করা আর নদী নদী নদীর যে কন্ডিশন, নদীর যে নদী পাড়ের মানুষের যে স্ট্রাগল, এগুলো আসলে খুব একটা মানুষকে রিচ করতে পারে না। তো আমার একটা আইডিয়া হচ্ছে যে যত বেশি মানুষ নদীতে আসবে, তত বেশি নদী নিয়ে কথা হবে, তত বেশি নদীর পাড়ের মানুষের কথাগুলো উঠে আসবে। এখন আহ, আমি যতই বলি যে সেভ রিভার, সেভ নেচার, এগুলোর ইম্প্যাক্টটা কিন্তু আসলে ভাই অনেক ছোট। ওয়ারেজ স্পোর্টস মানুষকে অনেক ডিপলি কানেক্ট করতে পারে। আমি যখন একটা স্পোর্টসের ফান ফান আইডিয়াটা মানুষকে বুঝাইতে পারবো, তখন ধরেন কায়াকিং করতে আরো 10 জন মানুষ আসলে 10 জন মানুষের থ্রুতে আরো বেশি মানুষ নদীর পরিবেশটা জানতে পারবে। যে ধরেন আমি তিস্তা পার করে আসছি, তিস্তাতে কোনো কোনো জায়গায় 5-6 ইঞ্চি পানি। তো একটা নদী তো এরকম হওয়ার কথা ছিল না। যে নদীতে গভীরতা নাই তখনই তো হচ্ছে একটুখানি ঢল আসলেই মানুষের বাড়ি ঘরে পানি চলে আসতেছে। আবার ধরেন আমি বুড়িগঙ্গা নদীতেও কায়াকিং করছি। আর আমি সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত গেছি। তো আমার কায়াকের প্যাডেলে যখন একটা পলিথিন লেগে যাইতেছে, তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করা যাবে কি যাবে না এটা আমাকে কেউ বলে দিতে হচ্ছে না। আমি জানি, দেখছি আমি যে বুড়িগঙ্গা নদীতে কিভাবে হচ্ছে প্লাস্টিক ভেসে থাকে। এই জিনিসগুলা যত বেশি মানুষ নদীতে আসবে, তত বেশি জিনিসগুলার যে ইন্টেন্সিটি, এটা মানুষ তত বেশি বুঝতে পারবে। তো এখানেই হচ্ছে আসলে অ্যাডভেঞ্চার স্পোর্টস বলেন বা ওয়াটার স্পোর্টস বলেন, এগুলোর নেসেসিটিটা এখানে। যে ধরনের স্পোর্টসগুলো ধরেন এনভায়রনমেন্টে খেলা হয়, ন্যাচারাল এনভায়রনমেন্টে, মাউন্টেনিয়ারিং বলেন, লং ডিস্টেন্স সাইক্লিং বলেন, কায়াকিং বলেন, এগুলার নেসেসিটিটা আসলে ভাই এখানে। যে আমি সারাদিন বলেও মানুষকে বুঝাতে পারবো না যে সেভ রিভার, সেভ নেচার এটা কেন। তো মানুষকে আসতে হবে আসলে নদীর ধারে। এটাই আমার একটা ব্যক্তিগত আইডিয়া। বাংলাদেশের সর্বোত্তর তিস্তা নদী থেকে শুরু হয়েছে তার এই অভিযান। 18 অক্টোবর নীলফামারীর ডিমলার পাগলাপাড়া ঘাট থেকে যাত্রা শুরু। 21তম দিনের বিকেলে পাড়ি দেন পদ্মা সেতু। লৌহজং উপজেলার ঝাউটিয়া জেলেপল্লীর কাছে তাঁবু গেড়ে কাটান রাত। পরদিন 22তম দিনে আবারও পদ্মা নদী পাড়ি দেন তিনি। প্রতিদিন নতুন জনপদে প্রবেশ করেন ইমতিয়াজ। চেনেন নদী তীরের মানুষের জীবনযুদ্ধ। হেমন্তের কুয়াশা, দুপুরের রোদ, বিকেলে শান্ত হাওয়া, সবই এখন তার সঙ্গী। নদী যেন হয়ে উঠেছে পরম কোনো বন্ধু। কলকারখানা থেকে আমাদের নদী দূষণ হচ্ছে, মানুষ পলিথিন নোংরা আবর্জনা ফেলাচ্ছে। এজন্য আমাদের সে একটা মেসেজ দিতেছে যাতে নদীর কি অবস্থা সারা বাংলাদেশের মানুষ যাতে জানতে পারে যে আমাদের নদীর পরিস্থিতি কি। নদী আমাদের জীবন, নদীর জন্যই তো আমরা ভালো আছি। নদী থাকলে আমাদের আরো ভালো হইব। বাংলাদেশের মধ্যে গর্ব যে উনি যে 1000 কিলোমিটার এককভাবে পাড়ি দিয়ে উনি টেকনাফের শাহপরীদ্বীপে উদ্দেশ্যে রওনা করছেন। এখন তিনি মাঝবর্তী আছে আমাদের মুন্সিগঞ্জে লৌহজংয়ের কনকসার পয়েন্টে। তার জন্য শুভকামনা রইল। দুঃসাহসী এই অভিযাত্রী জানান, নদীমাতৃক এই দেশের প্রাণ হলো নদী, কিন্তু সেই নদীকেই অবহেলা করা হয়। দখল, দূষণ আর অপরিকল্পিত বালু উত্তোলনে নদী হারাচ্ছে তার প্রাণ। এই বাস্তবতা মানুষকে জানাতেই তার এই নদীযাত্রা। এই অঞ্চলটা বেশ ভালো ঢাকার দিকের তুলনায়। এই অঞ্চলে আমি বলবো যে ভাই, যেটা ভালো আছে এটাকে সেভ করতে হবে। এটা ভালো থাকবে না যদি আমি এটাকে সেভ না করতে পারি। এখন ধরেন ঢাকা অঞ্চলের নদীগুলো এমন একটা কন্ডিশনে চলে গেছে যে আমি চাইলেও এটাকে রাতারাতি ঠিক করতে পারবো না। পুরো সিচুয়েশনটা এমন হয়ে গেছে, কিন্তু এই অঞ্চলটা এখনো পর্যন্ত এমন একটা জায়গায় আছে যে চাইলে এটাকে প্রিজার্ভ করা সম্ভব। এখন আমি যদি এটাকে ডাম্পিং গ্রাউন্ড বানাই ফেলি, ঢাকার দিকে যেটা হয়েছে, ঢাকার আশেপাশের নদীগুলো আপনি দেখেন,
সব হচ্ছে ঢাকা শহরের একটা ডাম্পিং গ্রাউন্ড। শহরের ময়লা কোথায় যাবে? নদীতে যাবে। কোথায় যাবে? বুড়িগঙ্গায় যাবে, তুরাগে যাবে, ধামরাইয়ের পাশে যে নদীটা ধলেশ্বরীতে যাবে। এখন এই অঞ্চলটা এখনো পর্যন্ত এখনো একটা আশা আছে এটাকে সেভ করে রাখার। কিন্তু যদি আমরা এখনই সচেতন না হই, এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের প্রশাসন বলেন, সবার আসলে দায়িত্ব এটা। অপরিকল্পিত বালু উত্তোলন ডেফিনেটলি একটা অসুবিধার সৃষ্টি হবে, কারণ নদীর গতিপথ তো আসলে একবার চেঞ্জ হয়ে গেলে এটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, এটা অনেকটা। তো যে কোনো জিনিস বালু উত্তোলন হোক বা যে কোনো স্থাপনা হোক, অবশ্যই পরিকল্পিত হওয়া উচিত। গভর্নমেন্টের অথরাইজেশন নিয়ে প্রপার প্ল্যানিং করে হওয়া উচিত। ইমতিয়াজের প্রত্যাশা, এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের নদী, প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রা পৌঁছে যাক বিশ্ব দরবারে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে চান তিনি। তরুণদের উৎসাহিত করতে চান নতুন চিন্তায়, নতুন অভিযানে, নতুন স্বপ্নে। প্রতিটি নদীর বাঁক, প্রতিটি গ্রামের গল্প এখন তার সঙ্গী। 30 নভেম্বরের আগেই অভিযান শেষ করার লক্ষ্য তার। সফল হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম একক কায়াক অভিযান। সর্বোত্তরের নীলফামারীর তিস্তা থেকে সর্বদক্ষিণের কক্সবাজারের টেকনাফ পর্যন্ত 1000 কিলোমিটারের মধ্যে তিনি 25টি জেলাকে টাচ করতে যাচ্ছেন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।